ফাইল সাবমিট করা 35 ডেজের মধ্যেই আমার ভিসাটা চলে আসছে আলহামদুলিল্লাহ। আলমগীর ভাই যে কাউকে যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারে। টু বি অনেস্ট, আলমগীর ভাইয়ের সাথে কথা বলার আগে আমি আরও একটা এজেন্সিতে গেছিলাম, অনেক লাক্সারিয়াস অফিস। তো ওদের কথাবার্তা আমার এত কনভিনিয়েন্ট মনে হয় নাই। ওনাদেরকে আমি এটাও মেনশন করেছি যে আমার হাজব্যান্ডের বিয়ে ভার্চুয়ালি হয়েছে, তো ওনারা সরাসরি বললো যে ইটস নট পসিবল। এছাড়া মেয়েদের উদ্দেশ্যেও বলবো যে একটু এখন সিকিউরিটি, মেয়েদের সিকিউরিটি আসলে অনেক কম, রাস্তাঘাট একা বের হইতেও ভয় লাগে এখন। সেই হিসাবে অন্যান্য দেশে হয়তো সিকিউরিটি বাংলাদেশের চাইতে সামান্য হলেও বেশি থাকবে। অগাস্টে যদি যাওয়ার পর যদি 1 মাসের মধ্যে জব পেয়ে যায় তাহলে একটা যে বিশাল অ্যাচিভমেন্ট। তবে সবাই যে কথাটা বলে যে কানাডাতে জব নেই, সেটা হচ্ছে মেইন সিটিগুলোতে, টরন্টো এবং ভ্যানকুভার বা ব্রিটিশ কলম্বিয়াতে জবটা একটু ক্রাইসিস, যেহেতু রিফিউজি হয়ে গেছে 10-12 লাখ। আসসালামু আলাইকুম। আমাদের রিসেন্ট কানাডাতে ভিসা হয়েছে সাদিয়া আফরিনের। সো আমরা সাদিয়া আফরিন থেকে ওর জার্নিটা শুনবো। সো পুরা ব্যাপারটা যে কী হয়েছে, এর আগে অন্য কোনো এজেন্সির মাধ্যমে সে ট্রাই করছিল, হয় নাই, পুরো ব্যাপারটা আমরা একটু সাদিয়া আফরিন শুনবো, ওর একাডেমিক জার্নিগুলো শুনবো, সে কোথায় পড়ালেখা করছে। সো সাদিয়া, সো ফার্স্ট হচ্ছে আমাদের ডেল্টাতে কীভাবে আসা? ডেল্টা ইমিগ্রেশনের সাথে আমার পরিচয় আমার হাজব্যান্ডের মাধ্যমে। সে ডেল্টা ইমিগ্রেশনের থ্রুতে গত বছর গিয়েছে কানাডাতে, ব্র্যান্ডাল ইউনিভার্সিটিতে পড়তেছে এখন, মাস্টার্স অফ ম্যানেজমেন্ট নিয়ে। তো এর মাধ্যমে আর কি পরিচয়টা হলো। আচ্ছা, তো ফার্স্টে আমাদের এখানে আসার আগে তো যেহেতু আপনার বাজেটের একটা স্বল্পতা ছিল, তো ফার্স্টে তো আপনি তো অন্য আরেকটা জায়গায় ট্রাই করছিলেন। সো ওটার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? এক্সপিরিয়েন্স বলতে আসলে ঢাকার, যেহেতু আমরা চিচিরঙের, উনি ঢাকার, তো ফিজিক্যালি গিয়ে কথা বলা আসলে সম্ভব হচ্ছিল না। তো একটা কমিউনিকেশন একটা গ্যাপ ছিল, আর তাছাড়া ওনাদের একটু আনপ্রফেশনাল ছিল ওনারা। তো ডেল্টা ইমিগ্রেশনে এসে উনি ওনার স্যার, যেহেতু ফিজিক্যালি আমরা কমিউনিকেশন করতে পারতেছি, তো উনি সব কিছু বুঝাই দিল। আমার হাজব্যান্ডও যেহেতু রেকমেন্ড করছে, তো ওভারঅল খুবই ভালো। তো আপনার একাডেমিক লেখাপড়া কোথায় ছিল, পুরো ব্যাপারটা যদি একটু বলেন। আমি ডেল্টা ইউনিভার্সিটি থেকে জানুয়ারিতে এই 2025-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট করি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে। তো এজ এ ফ্রেশ গ্র্যাজুয়েট আমি আসলে ফ্রেশ সিভিটা আসলে কোনো কোম্পানিতে আসলে নিতে চায় না সচরাচর। তো আমি ভাবলাম যে যেহেতু আমার ক্যারিয়ারের স্কোপটা খুবই লিমিটেড, তো চাইলাম যে হাজব্যান্ডের কাছেই যাই, ওইখানেও ক্যারিয়ারও গ্রো করতে পারবো আর হাজব্যান্ডকেও মেন্টালি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে পারবো। সো আমাদের এখানে আসার আগ মুহূর্ত, যেহেতু আপনি বাইরে এক জায়গায় কী বলবো রিফিউজ হয়েছেন, তো পরবর্তী কি মনে হয়েছে যে আপনার ডেল্টাতে গেলেই যে ভিসা হবে, বা আমরা আদৌ পারবো কি না? আমার হাজব্যান্ড তো এটাই বললো যে আলমগীর ভাই যে কাউকে যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারে এমন কিছু। আচ্ছা, তো আমাদের এখানে আসার পর আন্টিকে তো নিয়ে আসেন। সো আমাদের তো অফিস তো অত আলিশান বিশাল অফিস না, বা ছোটোখাটো অফিস। সো আমাদের সাথে কথা বলার পর আপনার কী মনে হয়েছে, বা আন্টির কী মনে হয়েছে? টু বি অনেস্ট, আলমগীর ভাইয়ের সাথে কথা বলার আগে আমি আরও একটা এজেন্সিতে গেছিলাম, অনেক লাক্সারিয়াস অফিস। তো ওদের কথাবার্তা আমার এত কনভিনিয়েন্ট মনে হয় নাই। ওনাদেরকে আমি এটাও মেনশন করেছি যে আমার হাজব্যান্ডের বিয়ে ভার্চুয়ালি হয়েছে, তো ওনারা সরাসরি বললো যে ইটস নট পসিবল। তো এরপরে আবার আলমগীর ভাইকে আমরা রিকোয়েস্ট করলাম যে আমাদের ফাইলটা নিতে। তো উনি, আলমগীর ভাই আমাদের ওই যে আরসিআইসি যে লয়ার, ওনার মাধ্যমে ওনাকে কনভিন্স করে আমাদের ফাইলটা নিল, এবং আল্লাহর রহমতে ভিসাটাও আসলো। এবং এই যে আরসিআইসিকে আমার কনভিন্স করতে আমার একটু ব্যাক পাইতে হয়েছে, কারণ উনি আসলে অন্যদের সাথে মিশে। সো মানে এটা হচ্ছে একটা রেসপেক্ট, ওনার একটু মানে রেসপেক্টে আঘাত করছে, যেহেতু আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট। সো এটার ওর ছিল যে ওর বাজেট একটা স্বল্পতা ছিল, যেহেতু আরসিআইসি যখন আমরা একটা লয়ারকে মেনটেন করি একটু কস্টলি। এখন এটা দেখা যাচ্ছে কি আমাদের বাংলাদেশের প্রচুর গার্জিয়ান এটা অনেকে বুঝতে পারে না। তো এটা আপনারা যদি অনলাইনে এসব লয়ারদের সাথে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলেন, তাহলে আপনি ওনাদের প্রাইসিংগুলো জানতে পারবেন, কেমন চার্জ করে। ফার্স্ট হচ্ছে একটা কথা বলার সাথে সাথে ওরা একটা চার্জ করে, আমি কথা বলেই টাকা দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যখন ফাইলটা জমা নেয় তখন একটা ফি দিতে হবে, ফাইলটা যখন সাবমিট করবে তখন আবার টাকা দিতে হবে, ভিসা হলে আবার টাকা দিতে হবে। তো ভিসা না হলে অনেক টাকা কিন্তু উনি নিয়ে নিচ্ছে। তো ওনাদেরকে আসলে মেনটেন করাটা খুবই এক্সপেন্সিভ। সো যেটা আমাদের বাংলাদেশের অনেক গার্জিয়ান জানে না। সো আমাদের কাছে আসার পর আপনার কতদিনের মধ্যে ভিসা হয়েছে, এর মধ্যে ডকুমেন্টের ব্যাপারগুলো কেমন আপনার ফ্লেক্সিবল ছিল? হ্যাঁ, ডকুমেন্টগুলো কী কী লাগবে আলমগীর ভাইয়া প্রথমে আমাকে একটা লিস্ট করে দিল যে কী কী লাগবে। তো আমি এটা ম্যানেজ করে নিয়ে আসলাম, এবং ফাইল সাবমিট করা 35 ডেজের মধ্যেই আমার ভিসাটা চলে আসছে আলহামদুলিল্লাহ। তো আমি ভাইয়ার কাছে খুবই গ্রেটফুল এটার জন্য।
যে আচ্ছা। তাড়াতাড়ি নিয়ে আসতে পারছি। তো আপনার তো ধরেন ফাইলটা যখন আমরা সাবমিট করছি, আপনি কি মোটামুটি শিওর ছিলেন যে আপনার ভিসা হয়ে যাবে? 95% আসলে আমি কনফিডেন্ট ছিলাম, বাট একটু মানে একটু ছিল যে আমার যেহেতু বিয়ের ছবিটা ছিল না, ভিসা হয়তো নাও আসতে পারে আল্লাহর উপরে সেটা, বাট ভাইয়ের উপর বিশ্বাস ছিল। আমাদের আরসিআইসি কিন্তু এটা নিয়ে উনি কিন্তু এটা চাচ্ছিল বারবার যে বিয়ের ছবিও যদি বললো যে যদি কোনো কারণে আমি আমার আর্গুমেন্টটা দিচ্ছি, ঠিক আছে, যেহেতু আপনার রিফিউজ হওয়ার পর আমরা আপনার একটা অ্যাক্টিভ নিই যে আপনার প্রিভিয়াস রিফিউজালের জিনিসগুলো উনি নিয়ে আসবে এমবেসি থেকে, কোন কোন জিনিসগুলো এমবেসির ভালো লাগে নাই, তো সেগুলোর উপর উনি আর্গুমেন্ট করবে। তো আর্গুমেন্টগুলো দেখে উনি মোটামুটি বলে যে হ্যাঁ আমি এটা কাভার দিতে পারবো, কিন্তু আমি যে জিনিসটা কাভার দিতে পারবো না সেটা হচ্ছে ছবি। তো যদি কোনো কারণে এবারে যদি ভিসা রিফিউজ হইতো তখন আমি কি সাজেশন দিছিলাম আপনাকে? তখন আমার হাজব্যান্ডকে দেশে আসতে হবে, তারপর যেভাবে অনুষ্ঠানটা হয় আসলে ওইভাবে অনুষ্ঠান করে ছবি তুলে তারপর আবার রিসাবমিট করার, এটা সাজেশনটা দিছিলাম। তো এটা নিয়ে কিন্তু লয়ারও টেন্স ছিল, যেহেতু ছবি ছিল না। সো এটা হচ্ছে নর্মাল একটা প্রক্রিয়া। সো এটা মুরব্বীদের সাথে ছবি লাগে, মানে সিঙ্গেল ছবির সাথে মুরব্বীদের সাথে ছবি লাগবে, কারণ এমবিসি মুরব্বীদেরকে বেশি পছন্দ করে। সিঙ্গেল ছবির কি অনেক কিছু করা যায়, কিন্তু মুরব্বীদের সাথে ছবি লাগবে। সো এটার জন্য কিন্তু লয়াররা অনেক টেন্স ছিল, এবং এটা আমি আপনাদেরকেও জানাইছি, আপনার হাজব্যান্ডকেও জানাইছি, যদি কোনো কারণে এমবেসি যদি না দেয় তাহলে এই জিনিসটা মাস্ট লাগবে। বাট আমরা আমাদের আর্গুমেন্টগুলো দিয়ে দিচ্ছি, যদি এমবেসি এর মধ্যে যদি কনভিন্স হয়ে যায়, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। সো ওভারঅল আপনার জার্নিটা তো 35 ডেজে হয়েছে। সো আপনার আম্মা, আপনার শ্বশুর, আপনার হাজব্যান্ড ওরা হ্যাপি কিনা? হ্যাঁ, আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস টু ইউ। আচ্ছা, ওয়েলকাম। সো এর মধ্যে আপনি যে বাইরে যাচ্ছেন, আপনি এর মধ্যে কি কোনো কিছু কাজ শিখে যাচ্ছেন? কাজ শিখছে বলতে কিছু স্কিল ডেভেলপমেন্টের কোর্স করতেছি, দেখি কি হয়। আচ্ছা, তো যারা নতুন যেতে চাচ্ছে কানাডাতে বা অস্ট্রেলিয়াতে, বা তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে বাংলাদেশে স্কোপ আছে, বাট ইটস ভেরি লিমিটেড। তো বাইরের দেশে হয়তো স্কোপটা একটু বেশি। এছাড়া মেয়েদের উদ্দেশ্যেও বলবো যে একটু এখন সিকিউরিটি, মেয়েদের সিকিউরিটি আসলে অনেক কম, রাস্তাঘাটে একা বের হতেও ভয় লাগে এখন। সেই হিসাবে অন্যান্য দেশে হয়তো সিকিউরিটি বাংলাদেশের চাইতে সামান্য হলেও বেশি থাকবে, আমি এটা মনে করি। তো এছাড়া নিজের ক্যারিয়ার যদি গ্রো করতে চাও বা নিজের সিকিউরিটি যদি করতে চাও, তাহলে অবশ্যই দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা যদি থাকে তাহলে তো ভালো। আর আলমগীর ভাইয়া তো আছে গাইড করার জন্য। আপনারা তো পড়ালেখা করছেন চিটাগাংয়ের সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটি। আপনার হাজব্যান্ড জাভেদ, সে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে বিবিএতে লেখাপড়া করছে, আপনি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ইংলিশে লেখাপড়া করছেন। এখন আপনারা ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি পড়ালেখা করার পরও যদি বাংলাদেশের ভালো ভালো জব অপরচুনিটিগুলো যদি আপনারা যদি গ্র্যাব করতে না পারেন, তো বাকি ছেলেমেয়েরা কই যাবে? ফর এক্সাম্পল হইতে পারে ন্যাশনাল ইউনিভার্সিটি, হইতে পারে আপনার হচ্ছে কি সাউদার্ন ইউনিভার্সিটির ছেলে মেয়ে, হইতে পারে বিজিসি। সো এটা তো সবাই চিটাগাংয়ের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে ইস্ট ডেল্টা। সো জবের ব্যাপারটাকে আপনি কীভাবে দেখতেছেন যে বাংলাদেশের স্কোপগুলো? বাংলাদেশের স্কোপ আমি যেটা আগে বলেছি যে খুবই লিমিটেড, আর ফ্রেশ গ্র্যাজুয়েটের অবস্থা তো আরও খারাপ। যেমন আমি রিসেন্টলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তো অ্যাজ এ ফ্রেশ গ্র্যাজুয়েট আমি মানে যে কোনো কোম্পানি বলেন, যে কোনো অর্গানাইজেশন বলেন, ওরা নিতে চায় না। তো বাইরের দেশে এগুলোর মানে ফ্রেশ সিভি বা এক্সপিরিয়েন্স হোক বা ফ্রেশ, ওদের স্কোপটা ভালো। আচ্ছা, আপনার হাজব্যান্ডের কী অবস্থা? সে কানাডাতে আছে বর্তমানে, সে অলরেডি 1 বছর হয়ে গেছে গা। সে ওখানকার ওয়েদারের সাথে, ওখানকার কালচারের সাথে, ওখানকার জব মার্কেটের সাথে কীভাবে অভ্যস্ত, কেমন কীভাবে সে চলতেছে, তার মোটামুটি ইনকামটা কেমন, সে হ্যাপি কিনা, সে কনভিন্স কিনা বাংলাদেশের প্রেক্ষাপট অথবা ওখানকার প্রেক্ষাপট? জি, ও যাওয়ার 1.5 থেকে 2 মাসের মধ্যেই জবটা ম্যানেজ করছে। এখন আলহামদুলিল্লাহ ও টিউশন ফি প্রায় হাফ তো নিজে দিয়ে দিছে, এখন আর জাস্ট একটা সেমিস্টার বাকি, ওই সেমিস্টারও হাফ দিয়ে ফেলছে, আর কিছুই বাকি। মানুষজন বলে যে কানাডাতে জব নেই, তো সেক্ষেত্রে জাভেদ, এবং যেহেতু আপনি আপনার হাজব্যান্ডের পুরো ব্যাপারটা জানেন যে ও কেমন ইনকাম করতেছে আপনি জানেন, সো এই যে মানুষ বলছে রিসেন্টলি কানাডাতে জব নাই, এটা কি টরন্টো, মেলবোর্ন, টরন্টো এবং ভ্যানকুভারে নাই, নাকি পুরো কানাডাতে জব নাই? আপনার কি ওপিনিয়ন? এখন জবটা আসলে ডিপেন্ড করে নিজের স্কিল এবং লাকের উপর। স্কিল ভালো হলে যে বাংলাদেশ হোক বা কানাডাতে ডাজন্ট ম্যাটার, বাট এখন আমি ইন্টারনেটে যা দেখলাম কানাডাতে আনএমপ্লয়মেন্ট ইস্যু অনেক বেশি,
বাট আল্লাহর রহমত আমার হাজবেন্ড 2 মাসের মধ্যেই পাইছে। আপনার হাজবেন্ড তো ধরো রিজনাল এরিয়াতে গেছে, যেখানে হচ্ছে কি একটু বাঙালি কম, কারণ যেখানে টরন্টো এবং ভ্যানকুভারের অতিরিক্ত রিফিউজি নিছে, ইউক্রেনের মানুষকে নিছে, সেই জায়গায় তো আপনার হাজবেন্ড সেফ, ওখানে বাঙালি তেমন নাই। সো জব ওর 2 মাসের মধ্যে পেয়ে গেছে, এটা তো আলহামদুলিল্লাহ অনেক বিশাল অ্যাচিভমেন্ট। এবং সেকেন্ড কথা হচ্ছে কি ওর হাফ টিউশন ফি দিয়েছে, ওর টিউশন ফি হচ্ছে 19,000 সামথিং। তো 19,000 কানাডিয়ান ডলার, ওইটার প্রায় অর্ধেক ও নিজে ইনকাম করে দিয়ে দিছে। তার মানে হচ্ছে কি ওর লিভিং এক্সপেন্স মেনটেন করার পর ওর হাফ টিউশন ফি দিয়ে দিছে। তার মানে ওর পড়াশোনা প্রায় শেষের দিকে। এখন ওর আর 6 মাস পার করলে কিন্তু ওর কিন্তু PGWP চলে যাবে, পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক, তার শুদ্ধ লাইফ শুরু হবে প্রায়। তো তাহলে তার স্ট্রাগল লাইফ তো ও মোটামুটি শেষ করে ফেলছে। তাহলে তো আপনি যাচ্ছেন, ওর তো খুব ভালো সময়ে যাচ্ছেন। আচ্ছা, তো ও যে ইনকামটা করতে, তাহলে আপনি আপনার ওর ফ্যামিলি, আপনার ফ্যামিলি তাহলে কনভিন্স যে ও ভালো ইনকাম করতেছে এবং ও সার্ভাইভ করতেছে। তার মানে যারা কানাডাতে যেতে যাচ্ছে, আপনি তাহলে নিজেই বলতেছেন যে কানাডাতে আপনার হাজবেন্ড খুব ভালো আছে। জি, আমার হাজবেন্ড ভালো আছে। আচ্ছা, তাহলে অন্যান্য মানুষও আপনি আশা করতেছেন যে ওর সাথে যারা আছে, আমার সাথে ওর সাথে যারা গেছে, ওখানে লুসেল আছে, ওখানে কিছু আগে ওয়ান ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার সুদীপন বড়ুয়া গেছে, জুয়েল রানা গেছে, সাইফুর ভাই গেছে আপনার সাথে, উনিও পেয়ে গেছে জব। আচ্ছা আচ্ছা, এই যে সাইফুর রহমান গেছে হচ্ছে কি নিয়ারলি অগাস্টে, আজকে হচ্ছে কি সেপ্টেম্বর, তাহলে অগাস্টে যদি যাওয়ার পর যদি 1 মাসের মধ্যে জব পেয়ে যায়, তাহলে একটা যে বিশাল অ্যাচিভমেন্ট। তবে সবাই যে কথাটা বলে যে কানাডাতে জব না, সেটা হচ্ছে মেইন সিটিগুলোতে, টরন্টো এবং ভ্যানকুভার বা ব্রিটিশ কলম্বিয়াতে জবটা একটু ক্রাইসিস, যেহেতু রিফিউজি হয়ে গেছে 10-12 লাখ। বাট অন্যান্য সিটিগুলো কিন্তু ওভারঅল ওকে ভালো আছে, যার কোনো যাওয়ার সাথে সাথে জব পেয়ে যাচ্ছে। সো আপনি ওভারঅল ডেল্টার ব্যাপারে আপনার কেমন সার্ভিস, আপনি হ্যাপি কিনা? হ্যাঁ, ডেল্টা ইমিগ্রেশন আমাকে অনেক হেল্প করছে, ফার্স্ট থেকে ফার্স্ট টু লাস্ট। আশা করি ভবিষ্যতে করবে। আপনার আম্মার সামনে যাবে কিনা, কি বলতেছে? জি, আপনার আন্টি, মানে আপনার আম্মা আন্টি আমার ইচ্ছা আমার আম্মুকে নিয়ে যাবো। আচ্ছা, মানে কখন নিয়ে যাওয়ার প্ল্যান করতেছেন? যদি আল্লাহ চায়, যদি পিআর পাই তখন নিতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা, তো সাদিয়ার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা কথা বলবো নেক্সট ভিডিওতে। এবং এইভাবে আমরা শত শত স্টুডেন্ট এবং স্পাউজাল ওয়ার্ক পারমিট এবং বিভিন্ন ভালো ভালো প্রোফাইলদের ভিসাগুলো করে আসতেছি। ইনশাল্লাহ সামনের দিনগুলোতেও আমরা এটা অব্যাহত রাখার চেষ্টা করব। ধন্যবাদ, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।